আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়া আমিও ভালো আছি। আসলে আজকে যে ভিডিওটা এখন দেখতে পাবেন সেটা আসলে আমার কক্সবাজার থেকে আসার পরে 2-3 দিনের ভিডিও যোগ করে আসলে আমি তৈরি করেছি। যেহেতু মোবাইল একদম ফুল হয়ে আছে জায়গা, তো নতুন আপডেট ভিডিও করতে গেলে তো অবভিয়াসলি আগে পুরোনো জায়গাটা খালি করতে হবে। তো যে কারণে আজকে আসলে একদম 2-3 দিনের ভিডিও মিলিয়ে একটা ভিডিও করেছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার নতুন আপডেট নিয়ে হাজির হব। হয়তো বা আর একটা বা দুটো ভিডিও আপনারা পাবেন এরকম আর কি। তো যাই হোক, চলুন তাহলে দিনগুলো কেমন গিয়েছিল সেটা নিয়ে এই ভিডিওটা সাজিয়েছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কী অবস্থা সবার, কেমন আছেন? তো শরীরটা আমার খুবই খারাপ, মাত্র গতকাল আসলে আসছি। চেহারার অবস্থাও খুবই খারাপ হয়ে যাচ্ছে, সরি। আশা করছি দেখে বুঝতেই পারছেন পুরো ফেসে ট্যান্ট পরে কী অবস্থা। আমি জানি না এটা আসলে কীভাবে সলভ আউট করবো আমি। তো এনিওয়ে, এখন সকালবেলা আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি, ঘড়িতে বাজে এখন প্রায় 8:30। আজকে একদম 8:30 পর্যন্ত ঘুমিয়েছি, যেহেতু মেয়ের স্কুলও বন্ধ, প্লাস জার্নি করে আসছি। আর তো জানেনই শরীরের অবস্থা খুবই খারাপ চলতেছে। তো যাই হোক, ভাবলাম আজকে সকাল থেকে আসলে কাজ করি, যেহেতু অনেক তো ছুটি কাটালাম আবারও। তো এই কারণে আসলে ভিডিওটা অন করা। তো ঠিক আছে, চলুন একটু ফ্রেশ হবো এখন। তো সকালবেলা আসলে সকালটা কেমন যায় দেখে গেলে আসলে আজকে খুব একটা লেজি ব্লগ হতে যেতেছে। আমি জানি না সারাদিন কী করবো, হয়তো বা শুয়ে বসেই কাটাবো, খুবই টায়ার্ড লাগতেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে একটু সময় দিব বাসায়, যেহেতু মেয়েটা এতদিন পরে এসেছে, আম্মু এসেছে বা আমিও এসেছি বলতে গেলে। এই কদিন পুরো বাসা কিন্তু ফাঁকা ছিল, তো আজকে আবার বাসাটা একদম জমজমাট। তো ঠিক আছে, তাহলে চলুন শুরু করা যাক আজকের মতো ব্লগ। সো ওয়েলকাম টু মাই ব্লগ। তো এই হচ্ছে আমার রুমের অবস্থা। এখনও ওভাবে কিছুই গোছানো হয়নি, শুধু তড়িঘড়ি করে যে কাপড়গুলো এতদিন পরা হয়েছে ধোয়া হয়নি, শুধু সেগুলো আসলে বের করে দিয়েছি। বাকি পুরো লাগেজে যা ছিল তেমনটাই রয়ে গেছে, আমি এখন কিছুই গুছাইনি। আর যে পার্স তো দেখেন এইভাবে ফেলে রেখেছি। তো আমার কাছে আসলে সত্যি কথা বলতে মনে হয় যে ট্যুরে যেতে তো খুব ভালো লাগে, কিন্তু ট্যুর থেকে আসার পরে লাগেজ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আবার নতুন করে গোছানোটা এত পেইনফুল লাগে। তো এখন এটা হচ্ছে আজকে হাও ক্লিয়ার করতে হবে। আর এই তো আমার ফিশের জুতা, খুব মজা পেয়েছি জুতাটা পরে। এটা জানি না কতদিন টিকবে, হয়তো খুব বেশি দিন টিকবেও না, কিন্তু ভালোই। দেখেন পিছনের লেজটা বের হয়ে থাকে, মজা পেয়েছি। তো সেম তো আমার জন্য একটা, আমার মেয়ের জন্য একটা এনেছি বলেছি। এই হচ্ছে আমারটা। এখন জানি না কতদিন টিকবে, তবে জুতোটা না অনেক আরাম, সফট। তো আপাতত 2-1 দিন মনে করেন, নতুন নতুন তো নতুন নতুন জিনিস পরতেও কিন্তু ভালো লাগে। সো 2-1 দিন এটা পরে কাটাবো, তো এই আর কি। সো এই হচ্ছে অবস্থা। সবার আগে আসলে এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর হচ্ছে সত্যি কথা বলতে চা খাবো। এই কদিন তো চা খুব মিস করেছি, আপনারা সবাই জানেন। তো সবার আগে আজকে খালি পেটে 1 কাপ চা খাবো, দেন নাস্তা খেয়ে এগুলো হচ্ছে গুছাতে নামবো। তো ঠিক আছে, চলুন আমার সাথে। তো আমার রুমের এই ভয়াবহ অবস্থা দেখে প্লিজ কেউ ভয় পাবেন না। মানে একদম রুমের অবস্থা এতটা খারাপ হয়ে আছে, দেখলে মনে হচ্ছে যে একদম ঘূর্ণিঝড় এসে কিছুক্ষণ আগে মাত্র চলে গিয়েছে। যেহেতু আসলে ঠিক তার আগের দিনে আমি কক্সবাজার থেকে এসেছিলাম, আর এরপর আসার পরে শরীরটা প্রচণ্ড খারাপ হয়েছে, কেন আমি জানি না। এক তো আসলে সেখান থেকে আমি প্রচণ্ড পিঠে মাসেলের মধ্যে ব্যথা পেয়ে এসেছিলাম। তো ওটা ব্যথা তো ছিলই, পাশাপাশি হঠাৎ প্রচণ্ড ঠান্ডা লেগে যায়। তারপর মানে একটার পর একটা আসলে হতেই থাকে, কি আর করব। তো যাই হোক, দুঃখের কথা বলে তো আর শেষ নেই। তবে ওই 4টা দিন আসলে আলহামদুলিল্লাহ আমার লাইফের বেস্ট দিন গিয়েছিল। এটা তো হয়তো এর আগের ভিডিওতেও বলেছি। তো এনিওয়ে, এখন হচ্ছে জানালাটা খুললাম বলতে গেলে প্রায় আজকে 5 দিন পর। যেহেতু এই 4 দিন তো ছিলামই না, এরপর গতকাল যখন এসেছি এরপর আর কোনো হোশ ছিল না। আমি শুধু সারাদিন শুয়েছিলাম আর জাস্ট টাইমে টাইমে উঠে খেয়েছিলাম। তো জানালাটা খোলার পর একটু ফ্রেশ লাগছিল, ভালো লাগছিল। আর চিরচেনা এই ভিউটা দেখছিলাম, যদিও আমার রুমের সামনে কোনো ভিউই নেই। এই ছোট্ট উঠানটুকু দেখা যায় পাশের বাড়ির, আর হচ্ছে আম গাছ। আর অনেক কষ্ট করে যদি একটু ঘাড় বাঁকা করে চিলতে বলবো না, একদম ছোট্ট করে একটু আকাশ দেখা যায়। তবে এখন আসলে খুব বিরক্ত লাগে একটা সময়,
খুবই ভালো লাগতো। এখন আসলে আশেপাশে এত বড় বড় অট্টালিকা হয়ে গেছে, যে কারণে আসলে আমাদের ফ্ল্যাটটা একদমই অন্ধকার হয়ে গেছে, যেহেতু আসলে আমরা দোতলায় থাকি। তো দোতলায় থাকার যেরকম অনেক ভালো দিক আছে, আমার কাছে মনে হয় ইদানিং খারাপ দিকটাই বেশি চোখে পড়ে আর কি। বা এটাও হতে পারে হয়তো বা আপনার টানা থাকতে থাকতে এখন বোর হয়ে গেছি। আসলে টানা বলবো না, আমি আমার জন্মের পর থেকে এখনও পর্যন্ত দোতলাতেই থাকি। কারণ ছোটোবেলায় মিরপুরে আমাদের যে বাসাটা ছিল, সেখানেও আমি দোতলায় থাকতাম। তারপর যখন একটু বড় হওয়ার পর তো গুলশানে শিফট হয়েছি, এটাও দোতলা। তো সব কিছু মিলিয়ে আসলে দোতলাতেই আমার থাকা হয়েছে লাইফের অনেকটা সময়। তো যাই হোক, এখন আসলে আর কমপ্লেন করে লাভ নেই, আল্লাহ তাআলা যা রেখেছেন কপালে তাই থাকবে। তো এনিওয়ে এখন হচ্ছে চুলে একটু তেল দিব, কারণ চুলের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে আছে, ধুলো বালি পানি সব কিছু মিলিয়ে। এই তো মাথায় একদম চুপচুপা করে তেল দিয়েছি, এখন একটু রেস্ট নিব। প্রচণ্ড পেট ব্যথা করছে, মানে গ্যাস্ট্রিকের ব্যথা, জানি না একটার পর একটা আসার পর থেকে আসলে শরীরটা খারাপ যাচ্ছে আমার। তো দেখা যাক কি হয়। তো যেটা বলছিলাম আসলে একটার পর একটা আমার শরীরের অবস্থা খুবই খারাপ গিয়েছে। তো ওই দিন একটু পর থেকে আসলে আমার প্রচণ্ড পেট ব্যথা শুরু হয়ে যায়। আমি তো ফার্স্টে ভেবেছিলাম আসলে হয়তো বা গ্যাস্ট্রিকের ব্যথা। পরে দেখলাম যে না, ভালোই খারাপ অবস্থা গিয়েছে পেটের। যেহেতু হয়তো বা অনেক কিছু খাওয়া হয়েছে, ভাজা পোড়া, তারপরে স্ট্রিট ফুডও খাওয়া হয়েছিল। তো সব কিছু মিলিয়ে হয়তো বা ওখান থেকে আসলে পেটের প্রবলেমটা হয়েছে। ওই যে বললাম, আর খেয়াল তো করেছি নিশ্চয়ই, ঠান্ডা অলরেডি লেগে গিয়েছে। কারণ ওই যে মানে ওদিন রাত থেকেই, যেদিন এসেছে আসলে ওদিন রাত থেকেই ঠান্ডা শুরু হয়ে গেছে। এরপর তো পেটে ব্যথা, মাসেল ব্যথা, তো কী যে একটা বিচ্ছিরি অবস্থা ছিল। তো এনিওয়ে আমি রান্নাঘরে চলে এসেছিলাম, যদিও আমি কিন্তু রান্না করিনি, হ্যাঁ দেখতে এসেছি কী কী রান্না হয়েছে। তো এখানে দেখলাম শিং মাছ দিয়ে কাঁচকলা দিয়ে একটু ঝোল করে রান্না করা হয়েছিল, আর পাশাপাশি ডাল আর অনেক কিছু। তো যাই হোক, এরপর হচ্ছে শাওন নিতে চলে আসলাম। তো এই তো এখন মোটামুটি শাওয়ার শেষ, তো রেডি হয়ে গিয়েছি। এখন একটু আসলে ব্যাংকে যাব। তো আজকে রেড ড্রেসটা পরেছি। রেড অ্যান্ড ব্ল্যাক বলতে গেলে আমার আরেকটা ফেভারিট কম্বিনেশনের মধ্যে এটাও একটা। কেন যেন কালো আর লাল, এই দুটো কালারের কম্বিনেশন আমার কাছে বেশ ভালো লাগে। তো এরপর হচ্ছে ব্যাংকে চলে এসেছি। আমার কার্ড, কি আর বলবো, একটা অকাজ করেছি, সেটা হচ্ছে আমার কার্ড হারিয়ে ফেলেছিলাম। যদিও ওখান থেকে সাথে সাথে আমি বন্ধ করে দিয়েছিলাম। তো এখন হচ্ছে ওখান থেকে আমি আসলে অর্ডার করে দিয়েছিলাম আবার আরেকটা কার্ডের জন্য। তো এখন এসেছি আসলে কার্ডটা নেবার জন্য। তো যদিও এটা কিন্তু আসলে কেউ জানতো না, আমার ধারণা যদি আমার মানে আপনাদের ভাই আসলে ভিডিওটা দেখে তাহলে জেনে যাবে যে আমি কার্ড হারিয়েছি। তো যাই হোক, ধরা মনে হয় খেয়েই ফেললাম। তো আর কি করার, না যাক, আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয়নি। আমি সাথে সাথে আসলে কার্ডটা অফ করে দিয়েছিলাম। আর প্রবলেম হলো, আমার আই থিঙ্ক সো কিছু করতে পারতো না, কারণ যেহেতু পিন ছাড়া এটা ইউজ করা যায় না। তবে একটু খারাপই লেগেছে, কারণ আসলে এটা আমার একদম ভার্সিটি লাইফের হচ্ছে কার্ড ছিল। এত বছর কার্ডটাকে আসলে সামনে রেখেছিলাম। তো যদিও আসলে কার্ডটা খুব শীঘ্রই আমার চেঞ্জ করতেই হতো, কারণ এটার যে ভ্যালিডিটি যে ডেটটা থাকে সেটা আসলে আর খুব বেশি দিন ছিল না, মাত্র 3-4 মাসের মতোই ছিল। তো এনিওয়ে এরপর হচ্ছে বাসায় আসার পর খাওয়া দাওয়া করেছি। এখন বিকেলবেলা, মানে সন্ধ্যার বলতে গেলে প্রায়, আমি আম্মুকে নিয়ে একটু আই হসপিটালে এসেছি। গুলশান 2 নম্বরে যে আই হসপিটালটা আছে এটা। তো এটাতে আসলে আমার আজকে ফার্স্ট টাইম আসা হয়েছে। আসার পর আসলে খুবই ভালো লেগেছে। মোটামুটি আমার এটাকে নিয়ে মোট 3টা আই হসপিটালে আসা হয়েছিল, মানে যাওয়া হয়েছে, সরি। তো তার মধ্যে এটাও একটা। তবে এইটার সব কিছু মিলে এনভায়রনমেন্ট আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই নিট অ্যান্ড ক্লিন, খুবই মানে আমার কাছে আসলে শান্তি শান্তি লেগেছে। আর এর চেয়ে বড় কথা হচ্ছে, এটাতে আসার পর দেখলাম যে ঠিক এই আই হসপিটালটা আসলে যে বিল্ডিংটাতে আছে গুলশান 2 নম্বরে, এটা ঠিক নিচে সকল ধরনের মোটামুটি ওয়ার্ল্ড ওয়াইড কিছু ব্র্যান্ডেড গ্লাস নিয়ে বা সানগ্লাস নিয়ে আসলে একটা দোকান আছে, যেটা আসলে আমার জানা ছিল না যে এই শপটা এই বিল্ডিংটার নিচে
আছে আর কি। তো একদিক দিয়ে ভালোই হলো, বাসার এত কাছে ছিল জানতামই না, তো একটু ঘুরেও দেখে গিয়েছিলাম। তো এনিওয়ে এখন হচ্ছে আম্মুর অলরেডি চোখের হচ্ছে দেখছেন, উনি কিন্তু আসলে ডক্টর না, উনি মেবি এরকম টেস্ট করে তারপর রিপোর্টগুলো আমার হাতে দিবে, তারপর এগুলো নিয়ে আমি ডক্টরের কাছে যাব। আম্মুর চোখের সাইডে আসলে একটু ফুলে গিয়েছিল, রেড হয়ে গিয়েছিল, তো এই কারণে আসলে নিয়ে আসা। তবে যদিও আসলে ভয়ের কিছু তেমন ছিল না। তো এখানে আসলে আমরা ডক্টরের জন্য ওয়েট করছিলাম, আম্মুর হাতটা ধরে অনেকক্ষণ আমি বসেছিলাম। তো হঠাৎ করে আমি একটু ভিডিওটা অন করলাম, মনে করলাম যে যেহেতু হাতটা ধরে বসে আছি একটু ভিডিও করে রাখি, থেকে যাবে স্মৃতিতে। তো এই যে দেখেন আম্মুর স্কিন নিয়ে আমি কথা বলছিলাম, আম্মু দেখাচ্ছিল যে বয়স হয়ে যাওয়ার কারণে স্কিন কেমন আসলে কুচকে গেছে, লুজ হয়ে গেছে। তো ওটাই আসলে দেখছিলাম, আমার মাটা সারাটা জীবন কত কষ্ট করলো না, তাই না? মানে অ্যাট ফার্স্ট তার শ্বশুরবাড়ির জন্য, এরপর ছেলে মেয়েদের জন্য, এখনও কিন্তু সে রান্নাবান্না করেই যাচ্ছে। এবং মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তবে সবাই প্লিজ আমার আম্মুর জন্য আল্লাহ বারিক বলবেন, দোয়া করবেন। উনি লাইফে আসলে অনেক কিছু দেখে এই পর্যন্ত এসেছেন। আব্বু নেই আজকে প্রায় 13টা বছর উনি আমাদের 3 ভাই বোনকে আগলে রেখেছেন এখনও পর্যন্ত। সো মাঝে মধ্যে বুকের মধ্যে না কেমন একটু ধক করে ওঠে, ভয় লাগে। জানি না, আল্লাহ তাআলা আমার মাকে নেক হায়াত দান করুক, আর শুধু আমার মাকে না, পৃথিবীর প্রত্যেকটি বাবা মাকে নেক হায়াত দান করুক। আর এখন ঘড়িতে বাজে প্রায় 12টার মতো। তো এখন একটু বনানীতে যাচ্ছিলাম, বেশ কিছু কাগজ প্রিন্ট আউট করতে হবে, আর সেই সাথে হচ্ছে একটু চাও খাবো। সো বনানীতে গেলে তো চা খাওয়াই হয়, তো বলতে গেলে আসলে প্রিন্ট আউট এই গুলশানেই করা যেত, ওই যে চা খাওয়া লাগবে, তো ভাবলাম তাহলে বনানী সুপার মার্কেট থেকে করে ফেলাটাই বেটার। তো আজকে বের হওয়ার সময় ড্রেসটা দেখাতে পারিনি, আজকে হচ্ছে এই যে একটা কি বলবো সিল্কের সে টাইডের একটা ড্রেস পরেছি। আর এছাড়াও বাটিক টাইপের ড্রেসের প্রতি আমার একটু দুর্বলতা আছে, এর আগেও বলেছি আপনাদেরকে। আর এটা খুব সুন্দর একটা বার্ন অরেঞ্জ আর মেরুনের কম্বিনেশনের মধ্যে। তো এনিওয়ে ঠিক আছে, তাহলে আর বক না করে ইন্ট্রোতে আজকে অনেক বক করে ফেলেছি। তো এখন যাচ্ছি, চলুন আমার সাথে। দেখতেই তো পেলেন এতগুলো কাগজ প্রিন্ট আউট করতে কতক্ষণ যে দাঁড়িয়ে থাকতে হয়েছে আমাকে। তো দেন কাজটা শেষ করে এসেছিলাম মোবাইলের জন্য আসলে কাভার কিনতে, মানে ব্যাক কাভার কিনতে, কিন্তু বর্ণা সুপার মার্কেট আসলে তেমন কোনো কালেকশনই নেই, তো কেনা হয়নি। এত ফুল ফল প্রজাপতি দেখে আমার মাথা ঘোরাচ্ছিল, তো কী আর করার। তো এরপর হচ্ছে একটা পাওয়ার ব্যাংক নিতে এসেছি, আমার খুবই প্রয়োজন ছিল একটা পাওয়ার ব্যাংকের। আগে যেটা ছিল বাসায় মানে ভাইয়া দিয়েছিল আমাকে, তো সেটা আসলে এখন অনেক বছর হয়ে গেছে, তো সো এটা একটু ঝামেলাই হচ্ছে, তো ভাবলাম একটা কিনে নেওয়া যাক। তো আগেটা ছিল আসলে 10,000 সামথিংয়ের, তো এবার এটা আসলে 20,000 একটা কী যেন একটা নাম আছে পাওয়ারটা ভুলে গেছি, তো ওটা কিনেছি। তো এরপর হচ্ছে এখন রাতের বেলা, ওদিন মাঝরাতে ফোন আসে আমার কাছে যে বাবা খুবই অসুস্থ, হসপিটালে নিয়ে যেতে হবে। তো আমার এখনও মনে আছে ওই দিনটার কথা। দিন রাতের কথা। আমি যেহেতু আমাদের ড্রাইভার থাকে না বাসায়, আর বাসায় কোনো ধরনের ছেলে মানুষ নেই, তো ভাগ্যিস আসলে আমি ড্রাইভিংটা পারতাম, এবং পারতাম বলেই হয়তো বা আমার জন্য মানে অনেকটা সুবিধা হয়েছে। তো দেখা গিয়েছে আমাদের ড্রাইভার যে আছেন উনি যেহেতু আসলে মহাখালীর সাইডে থাকেন, তো আমি উনি আবার আমার বাসা পর্যন্ত গুলশানে আসতে গেলে লেট হয়ে যাবে, মানে আমি এত ভয় পেয়ে গিয়েছিলাম, বাবার অবস্থা তো খারাপ হয়ে গিয়েছিল। সো জাস্ট মা ফোন দিয়ে বলেছে যে বাবাকে হসপিটালে নিতে হবে। তো দেখা গিয়েছে আমি সেই রাতের 2টো বাজে, আমার এখনও মনে আছে, রাত 2টার দিকে আমি হসপিটালে যাবার জন্য আসলে মানে গাড়িটা নিয়ে বের হয়ে মহাখালী পর্যন্ত যাই, তারপর বাকিটা পথ আসলে ড্রাইভার আমাকে নিয়ে যায়। তো মোটামুটি বাবা আসলে প্রায় 4-5 দিনের মতো ছিল হসপিটালে। তো আসলে বাবা জানেই না যে ভিডিওগুলো আমি লুকিয়ে করে রেখেছিলাম, এবং এই মুহূর্তটা আমি কি বলবো আপনাকে, মানে ফোনে আমার হাজব্যান্ড ছিল,
আর সামনে বাবা। এটা কিন্তু এমন না যে ভর্তি হওয়ার পরের দিনই, তো যে কয়দিন আসলে হসপিটালে ছিল প্রায় 5 দিনের মতো ছিল, তো প্রত্যেক দিনই দেখা যেত যে আমার হাজব্যান্ড ফোন করে জাস্ট শুধু হ্যালো বাবা বলে ডাক দিত। তো বাবা ওপাশ থেকে ফোনের এপারে কান্না করতে থাকতো, কোনো কথা বলতো না কেউ কারোর সাথে, আর ফোনের ওই পারে আপনাদের ভাইয়া কান্না করতে থাকতো। তো এই মুহূর্তটা আসলে এখন হয়তো বা ভিডিও করেছি, কিন্তু বা এখন কথা বলছি, তখন খুবই খারাপ লাগছিল। আর যেহেতু আমার বাবা নেই, আমি এটা বুঝি বাবা কী জিনিস। আর আমার মানে আপনাদের ভাই আর কিন্তু আসলে কি বলে বাবার মানে তার বাবার প্রতি খুবই দুর্বলতা। তো এনিওয়ে আমি আসলে মুহূর্তটা তখন আসলে এই ভিডিওতে ইউটিউবে দিব বলে ক্যাপচার করিনি, থাকে না কিছু জিনিস মনে হয় মোমেন্ট ধরে রাখি। তো আসলে খুব ভয় পেয়েছিলাম, যেহেতু এই প্রথম বাবা লাইফের ফার্স্ট হসপিটালে ভর্তি হয়েছিল, এবং শুধু বাবা না, মানে আমার হাজব্যান্ডের সাইডের পরিবারে আসলে কেউ কখন হসপিটালে ভর্তি হয়নি। তো এটাই আসলে ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল। তো তারা খুব ভয় পেয়ে গিয়েছিলো। আসলে আমি যেহেতু অভ্যস্ত ছিলাম আমার বাবাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে, বা আম্মু ভর্তি যখন হয়েছে তখন, তো সব কিছু মিলে আসলে আমার জন্য আগে থেকে একটা এক্সপিরিয়েন্স ছিল। তো আল্লাহর রহমতে বাবা এখন ফুললি সুস্থ। আর নিশ্চয়ই 16 ডিসেম্বরের ভিডিওটা তো আপনারা দেখেছেনই। এটা আসলে কিছুদিন আগের ভিডিও। তো ওই যে বললাম না, মাসখানিক আসলে খুব জোরে সোরে কিন্তু নেমেছিলাম ভিডিও করার জন্য, কিন্তু মাসখানিক এত ঝামেলা গিয়েছে, তারভাবে ভিডিও করতে পারিনি। তো কেয়ার করার এখন হচ্ছে বাবা মোটামুটি একটু সুস্থ। আমরা বাবাকে এমআর করাতে নিয়ে যাচ্ছিলাম, এমআরই তো মনে হয়। তো এটা করতে নিয়ে যাচ্ছিল হসপিটালের নিচে। সো সরি, হসপিটালের নিচে না, পপুলার হসপিটালে করা হয়েছিল। বাবা ছিল লাইব্রেরিতে, যেহেতু আমার শ্বশুরবাড়ি পান্থপথে, তো ওখানে নিয়ে যাওয়া হয়েছিল। তো আমি লুকিয়ে ঝুঁকিয়ে বাবার সাথে এখানে দুষ্টুমি করছিলাম, উনি যেহেতু টেনশন না করে। সো এখানেও কিন্তু আমার হাজব্যান্ড ফোন দিয়েছিল, মানে আপনাদের ভাইয়া যখন ফোন দিয়েছে এখানে বসে বসে কিন্তু সে আবার কান্না করেছে। মানে মানে কী যে বলবো এই মুহূর্তটা, কারণ একটা যে দেখেন সে চোখের পানি মুছছে, কিন্তু তার কিছুক্ষণ আগে সে ফোনে কথা বলেছিল আপনাদের ভাইয়ার সাথে। বাবা থাকে না 3 সন্তানই তো, সবাই তো তার ফেভারিট, তার নিজের সন্তান, কিন্তু ছোটো ছেলের প্রতি একটু আলাদা ওনার আসলে ভালোবাসাটাই মনে হয় একটু বেশি, আমি জানি না, বাট তখন মনে হয়েছে। সো এটা ছিল বাবাকে যেদিন হসপিটাল থেকে ডিসচার্জ করে নিয়ে আসবো ওদিন অনেক হ্যাপি আমি। আসলে টানা 5টা দিন আমি মা, তারপরে হচ্ছে আমার ননদ, আমরা 3জন মিলে শিফটিং ডিউটি দিয়েছি। তো রাতের বেলা দেখা গেছে আমি আর আমার ননদ বেশি থাকা পড়েছে। তো তাও দিনের বেলা আস্তে আস্তে দেখা যেত যে বাসায় আমি আসতাম 12টা 1টার দিকে দুপুর। তারপর হচ্ছে রাতের 9টা 10টা পর্যন্ত বাসায় একটু গুলশানে রেস্ট নিতাম, দেন আবার চলে যেতাম, আবার সারা রাত থাকতাম, এভাবে আর কি। তো যাই হোক, সব কিছু মিলিয়ে বাবা সুস্থ হয়েছেন, বাসায় ফিরে গেছেন, এটাই আলহামদুলিল্লাহ। তারপরও আমি সবার কাছে দোয়া কামনা করব যে সবাই প্লিজ বাবার জন্য দোয়া করবেন। অসম্ভব ভালো মনের একটি মানুষ, যারা খুব কাছ থেকে চিনে জানে তারাই জানে যে আসলে আমার শ্বশুরটা কত ভালো মনের মানুষ। তো এই আর কি। তো সব বাবা মাদের জন্য আসলে আমার দোয়া থাকবে। আর আমি জানি না আজকে ভিডিওটা হয়তো বা একটু উল্টাপুল্টা হয়ে গেছে, এখান থেকে সেখানে, সেখান থেকে এখানে, ওই যে বললাম টানা কয়েকদিনের ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটা আসলে সাজিয়েছি, কারণ আমি চাচ্ছিলাম খুব শীঘ্রই আসলে আমার যেগুলো একটু ব্যাকে পড়ে গেছে ভিডিও, সেগুলো দিয়ে তারপর নতুন করে আবার শুরু করতে। তো এনিওয়ে, সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না, কমেন্ট সেকশন করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো আজকে যাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।